This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। এত আনন্দ নিয়ে আজকের অনুষ্ঠানটা করতে বসেছি মঙ্গলবার সকালে, যে গতকাল অনেক রাত অবধি প্রবীরদার সেই একেবারে ধামাধার নাইডু বাবুর অনুষ্ঠানটা দেখার পর মনে হলো একটু হালকা চালে মঙ্গলবারটা শুরু করা যায়। এবং আপনারা নামটা দেখতেই পাচ্ছেন যে নতুন বাংলা নতুন ভারত বা নতুন ভারত নতুন বাংলার অভিষেক। এই অভিষেকের ডাবল মিনিং। একজন অভিষেক তো অবশ্যই আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সাবজেক্টে আছেন, দ্বিতীয় ভাগে নিয়ে যাব। প্রথম ভাগটি কিন্তু অবশ্যই ভারতীয় ক্রিকেট দল, তাকে এনকে ডিজিটালের প্রত্যেক সদস্যর পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে ভারতীয় ক্রিকেট দলকে অনেক 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 শুভেচ্ছা। স্পেশালি গৌতম গম্ভীর, একটু গম্ভীর মেজাজের এবং একটু গম্ভীর থাকতে ভালোবাসেন। বিজেপির হয়ে 2019-এ ভোটেও দাঁড়িয়েছিলেন, দিল্লি থেকে জিতেও ছিলেন, কিন্তু ওই রাজনীতি তার ধাতে নেই। তিনি একটু একরোখা ডিক্টেটর মানসিকতার। এবং গম্ভীরকে আমার ভালো লাগে এ কারণে যে গম্ভীর একেবারে সেই ধরনের খেলোয়াড় বা সেই জাতের খেলোয়াড় যিনি পরাজিত হতে জানেন না। এবং একটা সময় গম্ভীরকে ক্যাপ্টেন করার কথাও হয়েছিল, যখন পরপর পরপর মহেন্দ্র সিং ধোনি টেস্ট হারতে শুরু করেছিলেন। কিন্তু রাজনীতি করে ধোনিকে দলে রাখা হয়েছে, যদিও আমি ধোনির খুব ফ্যান, আর গম্ভীরকে আউট করে দেওয়া হয়েছিল। সেই রাগটা তার মধ্যে ছিল। আরেকটি কথা বলি, যে সৌরভ গাঙ্গুলিকে প্রপারলি রেসপেক্ট সাম টাইম অফ 2005, যখন তিনি টিমের বাইরে কোন রকমের টিমে ঢুকেছেন, পাকিস্তানে গেছেন এবং সেখান থেকেও বাদ হয়েছেন, তখন তিনি যখন পাকিস্তান থেকে চলে আসেন ওয়ানডে টুর্নামেন্টের আগে, তখন একজন মাত্র তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং বলেছিলেন, দাদা কোই বাত নেই হ্যায়, আপকে লিয়ে তো मैं ক্রিকেট খেল रहा हूं। তার নাম গৌতম গম্ভীর। সুতরাং এই গম্ভীরকে তিনি বিজেপি করেন কি করেন আমার জানার দরকার নেই, বাট আই রেসপেক্ট যে একটা নতুন ভারতীয় দলকে তিনি উপহার দিলেন, যে দলের মধ্যে বিরাট কোহলি নেই, যে দলের মধ্যে রোহিত শর্মা নেই, যে দলের মধ্যে স্পিনার দয় নেই, যে দলের মধ্যে বুমরা খেলেনি, অন্তত 5 থেকে 7 জন রেগুলার প্লেয়ারকে বাদ দিয়ে, এবং উইকেট কিপারও বটে, নতুন উইকেট কিপার তো এসছেন, এই টেস্টেও খেলেছেন। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে এমন একটা হ্যাজার্ড তৈরি হলো যে গম্ভীরকে সবাই বলে গম্ভীর পারবে না। কিন্তু আপনাদেরকে বলি, আমি কিন্তু ক্রিকেট নিয়ে আলোচনার জন্য বসিনি। আমি রাজনীতির জায়গা থেকে বলবো, হ্যাটস অফ টু ইউ গম্ভীর, তোমাকেও স্যালুট জানাই যে তুমি প্রমাণ করলে যে ভারতীয় দল জিততে জানে এবং জেতার নেশায় আজ যে জায়গায় আমি কথা বলছি, গতকাল যে ইতিহাস সৃষ্টি করেছে তারা ওভালে, লন্ডনের ওভালে, এক লন্ডনের লর্ডসে তাদের খারাপ হার হয়েছিল, কিন্তু হ্যাটস অফ টু ইউ গম্ভীর, যে জেদ করে হোক যে করেই হোক এই ইংল্যান্ড দলকে শেষ টেস্টে হারিয়ে সমতা ফিরিয়ে 2-2 করে, এই তো এক প্রকার জেতার মতন একটা অ্যাবসলিউটলি নতুন ভারতীয় দল, যেটা তোমার হাতে তৈরি। না, তারা আগে হয়তো খেলেছেন ঠিকই, কিন্তু এই টিমটাকে তুমি তৈরি করেছো, গিলকে তুমি ক্যাপ্টেন করেছো, তুমি তোমার মর্জি মাফিক দল করেছো, এবং আমরা সমালোচনা করেছি দিনের পর দিন যে গম্ভীর কি করছে, কি হোয়াট হি ইজ ডুইং। কিন্তু আমরা ভুলে গেলে চলবে কি করে, এই গৌতম গম্ভীর ক্যালকাটা নাইট রাইডার্স কে দুবার এই কলকাতায় থাকাকালীন চ্যাম্পিয়ন করেছিলেন, এবং একবার কোচ হিসেবে চ্যাম্পিয়ন, 3বার চ্যাম্পিয়ন আছে, 3বারই গম্ভীরের দান। মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হয়ে গম্ভীরকে উপহার দিয়েছিলেন, পুরস্কৃত করেছেন, এবং স্টিল অন ডেট হি রেসপেক্ট 2%। একজন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, একজন এবছরের রাষ্ট্রীয় পুরস্কার পাওয়া শ্রেষ্ঠ নায়ক শাহরুখ খান, ঠিক? সুতরাং গম্ভীরের কাছে না হিন্দু মুসলমানটা ব্যাপার নেই। ভারত জিতে যে টেরিফিক, কিন্তু ভারত জেতার কাহিনী ছোট্ট করে আপনাদেরকে বলি। অনেকে আমার ফেসবুক ফ্রেন্ড যদি আপনারা কেউ থাকেন, জানেন কি হয়েছে। গত রোববার দিন সকালবেলা উঠে
কেন জানি আবেগতাড়িত ভাবে আমি দেখলাম যে ইংল্যান্ডের তখন মাত্র একটা উইকেট পড়ে গেছে। তো আমার মনে হলো যে কিছু একটা লিখি ফেসবুকে, এবং ফেসবুকে লিখলাম যে 250 বছর আগে, 2.5 শতক আগে, 250 বছর বেশি হতে পারে, কম হতে পারে, কম বেশি, নবাব সিরাজদৌল্লা, বাংলার শেষ স্বাধীন নবাব, তাকে চক্রান্ত করে হারানো হয়েছিল ব্রিটিশ, এবং তাকে হত্যা করা হয়েছিল, এবং বেইমানি করেছিল জগৎবল্লভ রায়দুর্লভ, এই যে কৃষ্ণচন্দ্র, যার বংশের বৌমা ভোটে দাঁড়িয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের ইয়ের কাছে হেরেছেন, মহুয়া মৈত্রর কাছে। তো সেই কৃষ্ণচন্দ্র, এরা সব বেইমানি করে ব্রিটিশের হাতে ভারতকে তুলে দিয়েছিল, এবং ব্রিটিশ নোংরামি করে জিতেছিল, এবং এই বাংলা থেকে ধীরে 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 তারা ভারত দখল করেছিল, এবং সেই কাণ্ডারি ছিল সেদিনকার বেইমানরা। তারা হত্যা করেছিল শেষ স্বাধীন নবাব ভারতের সিরাজদৌল্লাকে। তা আমি লিখেছিলাম, জানেন, বিশ্বাস করুন, যে নবাব সিরাজদৌল্লার হত্যাকারী ব্রিটিশকে বদলা নাও আজকের সিরাজ, মানে আজকের সিরাজ মানে মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ সিরাজ, তুমি বদলা নাও যে 250 বছর আগে তোমার নামের যে নবাব ছিল, নবাব সিরাজদৌল্লা, যাদের হাতে ব্রিটিশ যাকে হত্যা করে ভারত দখল করেছিল, বা বাংলা দখল থেকে ভারত, সেই ব্রিটিশকে তাদের মাঠে হারিয়ে তুমিই পারবে সেই নবাব সিরাজদৌল্লার হত্যার বদলা নিতে। সে বদলাটা আজকে নিল যে, তার নাম মোহাম্মদ সিরাজ। নমস্কার সিরাজ সাহেব, আদাব জানাই। এত গর্ববোধ হচ্ছে, বিশ্বাস করুন, যে এই ছেলেটি কি খেলাটাই খেললো। এবং ভারতীয় ক্রিকেট, এটা নরেন্দ্র মোদী, অমিত শাহ বিশেষ করে, যারা হিন্দুত্ববাদের জন্য আজকে বাঙালিদের ধরে পিটিয়ে বের করে দিচ্ছে নানান জায়গা থেকে, এবং বাঙালি বললে একটু ভুল হবে, তার উইদিন ব্র্যাকেট হবে মুসলিমদের ধরে, যে বের বের করে দিচ্ছি, মুসলমান দেখলেই বলছে বাংলাদেশের লোক। তো ফলে এই যে একটা বিভেদ সৃষ্টি হচ্ছে, বিভেদের জায়গা থেকে এই দৃশ্যটি, যেটা আমার পাশে ভেসে উঠেছে, তার একটা মুক্তর জবাব দিয়ে দিল গৌতম গম্ভীরের দল বা গিলের দল। কি জবাব দিল? তারা জবাব দিল যে ভারতবর্ষকে জেতাতে পারে হিন্দু মুসলমান এই সিরাজ এবং কৃষ্ণ। হ্যাটসঅ্যাপ, আবারও হ্যাটসঅ্যাপ জানাই। কৃষ্ণ, প্রসিদ্ধ কৃষ্ণ 4টে উইকেট পেয়েছেন ফাস্ট বোলার, এবং সিরাজ 5টা উইকেট পেয়েছেন। সুতরাং এই যে কৃষ্ণ আর সিরাজ আজ মিলেমিশে এক হয়ে গেছে, এটার নাম ভারতবর্ষ। এই জ্ঞান, এই গম্মিটা আজকের এই তথাকথিত মানে ফেকু বাহিনীর বা মোদি বাহিনীর নেই, এবং মোদি বাহিনীর নেই। মোদি বাহিনীর এটা থেকে শিক্ষা লাভ করা উচিত। এবার যে ওয়ার্ল্ড কাপটা জিতে আসার পর তিনি লাফালাফি করেছিলেন, বা ওয়ার্ল্ড কাপের রানার্স এর পর স্বামীকে জড়িয়ে ধরে তিনি একেবারে দারুণ কান্নাকাটি করেছিলেন নরেন্দ্র মোদীজি। তিনি ভুলে গেছেন যে ভারতকে জিততে গেলে, ওয়ার্ল্ড কাপ যে 1983, তাতেও কিন্তু সৈয়দ কিরমানি বলে একজন অত্যন্ত দক্ষ মুসলিম ছিলেন সেই দলে। সেই দলে একজন সর্দার ছিলেন বলবিন্দর সিং সাধু, এবং একজন খ্রিস্টান ছিলেন রজার বিন্নি। সুতরাং এটার নাম ভারতবর্ষ। 1983-তে এটা চ্যাম্পিয়ন করেছিল, এবং কপিল দেবের 175 এর সেই বিগ ইনিংস, যেটা ইংল্যান্ডের বুকের সেরা ইনিংস বলা যেতে পারে ভারতের পক্ষে, তারপরে কিন্তু আজকের এই ইনিংসটিকে আমি রাখতে চাই, যেখানে ভারতীয় দলে একসাথে জড়িয়ে ধরছেন একে অপরকে, এবং সিরাজকে জড়িয়ে ধরছেন গম্ভীর, সিরাজকে জড়িয়ে ধরছেন কৃষ্ণ, এবং কৃষ্ণ এবং সিরাজ আজ মিলেমিশে এক হয়ে যাচ্ছে। এটার নাম ভারতবর্ষ, এটার নাম গণতন্ত্র, এটার নাম ধর্ম নিরপেক্ষতা। শিখে রাখুন নরেন্দ্র মোদী, শিখে রাখুন। এই ভারতবর্ষকে আপনারা ভাঙতে পারবেন না। যতই উস্কানি দিক, যতই বিহারে গিয়ে বড় বড় কথা বলুন মুসলিমদের সম্বন্ধে, যতই লুঙ্গি পড়া লোক বলুন আর যাই বলুন, আপনাদের নোংরামি চূড়ান্ত পর্যায়ে গেছে আজকে। এবং এই চূড়ান্ত পর্যায়ে আপনার মুখে অন্তত ঝামাক আসা দেখবেন, এটা ফিরে আসলে নরেন্দ্র মোদী এদের ডেকে একটা গসিপ করবেন বা এ করবেন। লজ্জা উচিত, লজ্জা উচিত। আমি মনে করি ইন্ডিয়া জোট যারা ভারত বলে মনে করে, তাদের প্রত্যেকের, মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় ইতিমধ্যে কনগ্রাচুলেশন করেছেন, যদি না করে থাকেন তাহলে হয়তো আজকে তার, আমি জানি না, আজকে পেপারটা আমার পড়া হয়নি, সকালবেলা শুট করতে হয়েছে, তো দেখে নেব। তো সুতরাং
আপনাদেরকে বলি, এই বিভেদ করবেন না। এটা হিন্দু মুসলমান একসাথে থাকার জায়গা। আজকে যেভাবে মুসলিমদেরকে দিল্লিতে যে ঘটনাটা ঘটেছে, এই লোধি লোধি ইয়েতে, লোধি কলোনিতে, সেখান থেকে ধরে বলছে যে সব এরা বাংলাদেশি, এবং চিঠি লিখেছে যে এদের ভাষা শুনে মনে হচ্ছে এরা বাংলাদেশি, বাংলায় কথা বলছে, তা বাংলাদেশি হয়ে গেছে। আর বাংলাদেশি হলেই বা আপনার বাবার কি? সে তো বাংলাদেশি, আমিও, মানে আমার বাবা বাংলাদেশ থেকে এদেশে এসেছিলেন, আমার জন্ম মানিকতলায়, ছেড়ে দিন। তো প্রবীর বিশ্বাসের পূর্বপুরুষরা বাংলাদেশ থেকে এসছে। তার মানে কি আমরা বেইমান গাদ্দার, ওই দেশ থেকে এসছি, হিন্দুদের এইভাবে অপমান? এবং একই সাথে মুসলিমদেরকে ধরে ধরে বাতিল করা হচ্ছে, ঘাড় ধরে বের করে দেওয়া হচ্ছে লেবার ক্লাসকে, যারা হয়তো মাটির কাজ করেন, যারা হয়তো সিমেন্টের কাজ করেন, যারা রাজমিস্ত্রির কাজ করেন, বিভিন্ন স্টেটে থাকতেই পারেন। আমার বাংলাতে তো কয়েক লক্ষ মারওয়ারিজ রয়েছে, তা তাদেরকে আমরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো? আমাদের এখানে তো কয়েক লক্ষ, কেন কোটি খানেক বিহারি রয়েছে, তাদেরকে মেরে পিটিয়ে বের করে দেবো? তো সুতরাং এই বিভেদের রাজনীতি যেমন করছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা দিল্লিতে বসে, তারা ডিভাইড করছেন মুসলিম আর হিন্দুকে, তেমন এ রাজ্যে এই কারবার শুরু করছে শুভেন্দু অধিকারী এবং আদার্স। এবং এটার একটা মুক্তর জবাব ছিল, আমাদের বাংলার একটি ছেলে তো খেলেছে। তো সেই যে আমি গতকাল ফেসবুকে যেটা লিখেছিলাম, নবাব সিরাজদৌল্লাকে হত্যা করে ভারত দখলকারী ব্রিটিশকে হারিয়ে জবাব নাও বাবা সিরাজ, মানে আজকে মোহাম্মদ সিরাজ, সিরাজের কাছে এই বার্তা পৌঁছায়নি, কিন্তু আমি খুশি যে সেই সিরাজই দেখিয়ে দিল যে ভারতীয়, সে 100% ভারতীয়। সে মুসলিম হতে পারে, মুসলিম মানে অভারতীয় হতে পারে না, অভারতীয় হতে পারে না। আজকে লড়াই করে সৈন্যরা যারা, তার মধ্যে হিন্দু রয়েছে, মুসলিম রয়েছে, সবাই রয়েছে, তাদের প্রাণ দিয়ে তারা ভারতবর্ষকে বাঁচিয়ে রেখে দিয়েছে। এই গালে সপাটের থাপ্পড়, এরকম ধরনের থাপ্পড়ের শব্দ আজকে ভারতীয় ক্রিকেট দল ফের একবার দেখিয়ে দিল। যে দেখানোটা জাহিদ খান 2011-তে ওয়ার্ল্ড কাপ জেতার সময় যে দলে ছিল, যে দলে মোহাম্মদ সামি জিতিয়ে এনেছিল, যে দলে মোহাম্মদ সিরাজ খেলে গেছেন এই গত মিনি ওয়ার্ল্ড কাপে, মুসলিমরা চিরকাল ভারতে ছিল, ভারতে থাকবে, কারোর বাবার ক্ষমতা নেই তাদের ঘাড়ে ধাক্কা দেওয়া। আমি বা এই কথাগুলো বলছি বলে আমার নিজের গালে থাপ্পড় মারতে ইচ্ছা করছে, কারণ ভারতে থাকার অধিকার সর্ব ধর্মের আছে, মুসলিমদের আছে, হিন্দুদের আছে। আজ থেকে আপনারা প্রতিজ্ঞা করুন যে যে মোহাম্মদ সিরাজ যেভাবে লাস্ট উইকেটটা নিল, আপনারা খেয়াল করে দেখবেন, খাটাস করে উড়ে গেল, আর ভারতবর্ষের মধ্যে তেরঙ্গা পতাকা পথ করে উঠতে থাকলো। তার আগের উইকেটটা নিল কৃষ্ণ। কৃষ্ণ মানে ভারতীয় সংস্কৃতির হিন্দুদের ঈশ্বর। সে কৃষ্ণ যেন বাঁশি বাজিয়ে সিরাজকে ডেকে আনলো, লাস্ট উইকেটটা তুই নে। এর থেকে ভালো কি হতে পারে? এর থেকে আনন্দের কি হতে পারে? এর থেকে অভিনবত্বের কি হতে পারে? আর গৌতম গম্ভীর উপহার দিলেন আমাদের একটা নতুন ভারতের, এবং তিনি বলে দিলেন এই ভারতীয় দল যারা আগামী দিন শাসন করবে, যারা ব্রিটেনে গিয়ে ব্রিটিশদেরকে হারিয়ে দিয়ে আসতে পারে, যারা ব্রিটেনে গিয়ে ব্রিটিশদের মুখে ঝামা ঘষে দিয়ে আসতে পারে, এই নতুন ভারত তো আমরা চাই। এই ভারতীয় তত্ত্ব এবং তথ্য, এটা এটা চলে আসুক আজকে রাজনীতির ক্ষেত্র, তবেই না আমার ভারত, মেরা ভারত মহান, মাই ইন্ডিয়া ইজ গ্রেট, যেটা রাজীব গান্ধী বলে গিয়েছিলেন, যা মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকদিন বলছেন, সেই ভারত আজকে দেখিয়ে দিল, ঝামা ঘষে দিল। এরপরে নির্লজ্জের মতন দয়া করে ওই মোহাম্মদ সিরাজকে কনগ্রাচুলেশন জানাতে যাবেন না নরেন্দ্র মোদী, কারণ আপনি জানাতে পারেন না। এ কারণে পারেন না যে সারা ভারতবর্ষের মুসলিমদের উপর যে টর্চার হচ্ছে, এবং যেভাবে বিহারে গিয়ে আপনি ভাষণ দিয়ে আসছেন, কোন মুখে গিয়ে তাদেরকে কনগ্রাচুলেট করবেন? আপনার দলে একটিও মুসলিম আছে যারা সংসদে বসছে? নেননি কাউকে। আপনাদের এতগুলো প্রদেশের দায়িত্বে রয়েছেন, একটিও মুসলিম আছে? একটিও নেই, কেউ নেই। সুতরাং ডিভাইডটা আপনারা করেছেন, এই খুশিটা আপনারা মানাতে পারবেন না, আপনাদের অধিকার নেই। আজকে সিরাজ আমাদের ভারতীয়দের যেভাবে ঐক্যবদ্ধ করলো, তাতে করে আমরা মুগ্ধ। একটা বিরতিতে যাব, কিন্তু তার আগে জানাই যে এই আনন্দটা করুন। আর সর্বত্র আপনাদেরকে বলি যে ও মুসলমান আমি হিন্দু, এই এই কারবারটা করবেন না, এটা নোংরামির লক্ষণ। প্লিজ আপনারা একাট্টা হন এবং প্রত্যেকে আজকে কমেন্ট লিখুন, এবং সবাই লিখুন জয় হিন্দ, জয় বাংলা। কারণ বাংলার কথা বললাম, কারণ সেখানেও কিন্তু এটা অভিষেক হলো, যেমন নতুন ভারতের অভিষেক হলো আজকে ক্রিকেট দলে, তেমন বাংলারও একটা অভিষেক হলো। কি বলবো, ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন।
Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরলাম বিরতির পর। প্রতি রোববার কিন্তু আপনারা দেখলেন আপনাদের সঙ্গে ফোনে কথা হবে। আমরা এবার রোববারটাকেও ছাড়ছি না। শুভ সংবাদ, প্রবিদ্যার সঙ্গে আপনারা সরাসরি কথা বলতে পারবেন এবং ডিফারেন্ট সাবজেক্ট থাকবে। আপনার যেটা এমনও হতে পারে, অ্যাজ ইউ গো অ্যাজ ইউ লাইক, আপনি আপনার মনের কথা বলতে পারবেন এবং যে কোনো বিষয়ে বলতে পারবেন। আপনি যে কোনো পার্টির সমর্থন হন বা যাই হোক। এবার দ্বিতীয় আনন্দের কথাটা জানাই। আজ বিকেলবেলা একটা নতুন তথ্য চলে এলো। তৃণমূলী সদস্যরা খুব ইয়েরা সাপোর্টাররা খুব খুশি হবেন যে এবার থেকে লোকসভা এবং রাজ্যসভার টপ ম্যান যে অফিসিয়ালি ফ্রম ইয়েস্টারডে, গতকাল থেকে যেটা ডিসাইড হয়েছে, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ অভিষেকের অভিষেক হয়ে গেল। ভারতীয় দল যেমন নতুন অভিষেক হলো, তেমন বাংলায় অভিষেক হলো। এখন থেকে তিনি লোকসভা এবং রাজ্যসভার টপ লিডার এবং তিনি ঠিক করবেন কে বক্তব্য রাখবেন, কে বক্তব্য রাখবেন না, কতটুকু রাখবেন বা রাখবেন না। এটা নিয়ে একটু মন কষাকষি হচ্ছিল কোন একটা ব্যাপারে মহুয়া মৈত্রর সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক নিজে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় রিজাইন করেছিলেন চিফ হুইপের পদ থেকে, সেখানে অভিষেক নিজে এগিয়ে এসে কল্যাণ বাবুর সঙ্গে কথা বললেন। অথচ আমরা শুনি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি অভিষেকের রিলেশন খুব খারাপ। কিন্তু অভিষেক এখন লিডার অফ দ্য তৃণমূল কংগ্রেস হাউস, মানে তৃণমূল কংগ্রেসকে রিপ্রেজেন্ট করবার জন্য দিল্লিতে। এবং আগামীকাল থেকে তাণ্ডব হবে, নাকি আজকেই হয়তো শুরু হবে যতটুকু যে শুনেছি, এসআইআর নিয়ে। এবং এই বিষয়গুলো নিয়ে পার্ট টু পার্ট ডিসিশন নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে কে কোথায় কিভাবে কাজ করবেন তার ডিসিশন নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিডার অফ তৃণমূল কংগ্রেস হিসাবে তিনি লোকসভায় বসবেন। তাহলে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কি হলো? দেখুন, আমি খোলাখুলি কথা বলি, আমি তো দলটা করি না, সুতরাং আমার সমালোচনার জায়গা আছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রাসরুট লিডার নন। হ্যাঁ, ইয়েস, যে তার উত্থানটা হয়েছিল প্রিয়রঞ্জন দাসমুন্সির হাত ধরে, কংগ্রেস দল করে পরবর্তী অধ্যায়ে মমতার সঙ্গে গিয়ে। মানে এই ধরনের রাজনীতির জায়গা থেকে এদেরকে প্যারাসাইট বলা হয়, যেটা সুব্রত মুখার্জিকে মোটেই বলা যায় না, কারণ সুব্রত মুখার্জি নতুন নতুন নেতা তৈরি করেছেন। তো সেই আমলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কোনো কোনো ক্ষেত্রে তার ব্যবহার, তার কথাবার্তা, তার আবদার, তার বায়নাক্কা ইত্যাদি আমাদেরকে বিরক্তির জায়গায় নিয়ে গেছে। ইটস ট্রু যে সেটা তৃণমূলের কাছে খুব আরামদায়ক নাও হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় অ্যালাউ করেছেন বলে সুদীপ বন্দ্যোপাধ্যায় করেছেন, এটা বাস্তব। কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও তো জায়গা ছাড়তে হবে রে বাবা, কিন্তু অনেকদিন ধরে রয়েছেন।
এবং তিনি খারাপ ইংরেজি বলেন তা না, হি ইজ জাস্ট এ কোঅর্ডিনেটর বিটুইন সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোঅর্ডিনেটর, তার সঙ্গে বিজেপির নেতাদের খুব ভালো সখ্যতা আছে ইত্যাদি ইত্যাদি। ফলে তাকে অনেকদিন তিনি বসে রয়েছেন। আবারও বলি যে বিভিন্ন সাংসদ যারা যান, আজকের সাংসদরা তৃণমূলের যেভাবে যে ভাষায় আক্রমণাত্মক মানে হানা হানছেন, সেটা কিন্তু এর আগে বিগত কোনো দিন আমরা পাইনি। যদিও এরকম 30টা এমপি তো এর আগে যায়ওনি মানে কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস থেকে, ওই একবার 34 জন গিয়েছিল, কিন্তু এবার বেস্ট পসিবল সাংসদদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন সেখানে। এবং তাদের লিডার হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভঙ্গিতে কথা বলেছেন প্রথম দিকে এবং এখনো, ইংরেজি এক্সেলেন্ট, যে কোনো কারুর থেকে ভালো ইংরেজি তিনি বলতে পারেন, এক্সেলেন্ট হিন্দি, একটি হিন্দি তার ভুল থাকবে না, একেবারে দিল্লিতে পড়াশোনা করেছে না, MBA করেছে দিল্লিতে, সুতরাং হিন্দিটা তার করায়ত্ত রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মমতাদির হিন্দিতে প্রচুর ভুল থাকতে পারে, বেশ করেন, ওটা আমাদের কাছে আবার ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। কিন্তু লোকসভাটা তো পারফেক্ট জায়গা। ভাই অভিষেক, তুমি আমার সন্তান সম, তোমাকে একটা অনুরোধ করি যে বাংলায় তোমরা যে বক্তব্য রাখছো খুব ভালো লাগছে, এটা বাংলাকে গর্বিত করছে, কিন্তু ভাই সারা ভারতের কাছে যদি বক্তব্য তুলে ধরতে হয় লোকসভা এবং রাজ্যসভা থেকে, সেটা ইংরেজিতে হোক ভাই। ইংরেজিটা হলে তামিলনাড়ুর লোক, মধ্যপ্রদেশের লোক, মহারাষ্ট্রের লোক এবং বিভিন্ন স্টেটের লোকেরা জানতে পারবে যে কি জ্ঞানী গুণী সমস্ত কি ভালো ভালো স্পিকার এবার তৃণমূল কংগ্রেস পাঠিয়েছে। সুতরাং বাংলায় বললে তারা হয়তো হেডফোন লাগিয়ে তার ট্রান্সলেটর হিসাবে তার কথাটা শুনতে পাবে, কিন্তু জেনারেল লোক মানে তামিলনাড়ু বলো বা গোয়া বলো, বিভিন্ন জায়গায় তাদের ভাষা তো বাংলা নয়, হিন্দি বা ইংরেজি দ্বারা বুঝে অভ্যস্ত। শুরুটা বাংলায় করুক, কিন্তু বাকিটা যেন ইংরেজি এবং হিন্দিতে, কারণ এরা প্রত্যেকে ইংরেজি এবং হিন্দিতে চোস্ত। আমি দারুণ খুশি যে একটা নতুন অভিনব ব্যাপার আজ থেকে শুরু হবে, লিডার অফ লোকসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং এটা হওয়া উচিত ডেফিনিট করে। তার কারণটা হচ্ছে অভিষেকের যে গুণটা রয়েছে, যেভাবে তিনি উত্থান হয়েছে। দেখুন, শুভেন্দু অধিকারী বলে আমি ছাত্র রাজনীতি থেকে এসেছি, অভিষেক তো কি হেলিকপ্টার থেকে নেমেছে নাকি অমুক তমুক, প্যারাসুট করে নেমেছে, এ তো শুভেন্দু অধিকারীদের বক্তব্য। অভিষেক যে কটা ভাষণ দেন একটা ত্রুটি খুঁজে পাবেন না, পারফেক্ট ভাষণ দেবেন। সেটা রবীন্দ্রনাথ হোক, নজরুল হোক, মায়াকেভস্কি হোক, ইয়ে হোক, আইভেনশন হোক, যে কোনো রেফারেন্স দিয়ে তিনি কথা বলুন, তিনি নেহেরু হোক, ইন্দিরা হোক, প্রত্যেকটা রেফারেন্স তিনি এক্সট্রাঅর্ডিনারি দেন, এক্সট্রাঅর্ডিনারি, কোনো ত্রুটিহীন। আর শুভেন্দু রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা এক ঝলক শোনাই আমাদের বিরোধী দলনেতা, এখন তো বিরোধী দলনেতা যেমন অভিষেক দিল্লিতে, তেমন বিরোধী দলনেতা হচ্ছে গিয়ে শুভেন্দু অধিকারী। শুনবো তার গুণের কথা, একটু চালালে ভালো হয়, দেখবো। সংকটের কল্পনাতে হইলাম নীলমান, মুক্ত কর ভয়, আপনার মাঝে শক্তি ধর, নিজের কর জয়, মুক্ত কর ভয়, আপনার মাঝে শক্তি ধর, নিজের কর জয়, দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো, মুক্ত কর ভয়। শুনছেন, দেশাত্মবোধক গান গাইছেন, রবীন্দ্রসঙ্গীত না, শুভেন্দু সঙ্গীত, কাছাকাছি আর কি। মানে করলেন কি করে এটা? এটা কারুর কাছে নেই নাকি? এ তো মারাত্মক। মানে তিনি গান গাইছেন না কবিতা বলছেন না বিকৃত করছেন, এই স্পর্ধাটা তার হলো কি করে দেশাত্মবোধক গানে? তো এই মশলা হচ্ছে গিয়ে, ইনি তো অ্যাকচুয়ালি অবাঙালি সেকশন, তাদের লিডার। মারওয়ারিস কালচার, বিহারিস কালচার, দেশ থেকে বাঙালি হাটাও, টেনে হিচড়ে বের করে দেবো,
যা দেখবো সব বাংলাদেশি ঢুকছে না কি করে। এনার যে গুরুদেব অমিত শাহ, তার কল্যাণে। আর তিনি এখানে হঠাৎ করে অনেকদিন বাদে তার উপলব্ধি হচ্ছে, অভিষেক তো টপকে বেরিয়ে যাচ্ছে, চলো দেশাত্মবোধক গান গাই বলে সেটা যে কি করলেন। মানে এই জিনিস কোন এক সময় আমি জানি যে চন্দ্রিমা ভট্টাচার্যের একটুখানি লাইন ভুল হয়েছিল, ও মানে ট্রোল হয়ে একশেষ হয়েছে। এটা কি, এটা কোন কম্মটা দেখালেন তিনি। ফলে এই হচ্ছে কি বিরোধী দলনেতা, বাংলাকে বাঁচাবার বিন্দুমাত্র তার আগ্রহ নেই, ডিভাইড করছেন এবং পারলে সিরাজকে পর্যন্ত গালিগালাজ করবে। এই তো চরিত্র। এদের উপর আজকে বাংলার কিন্তু খুব দুঃসময় চলছে। ঠিক সেই দুঃসময়ের সময় মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বাংলাটাকে আঁকড়ে রেখে দেবেন, দিল্লিটাকে আঁকড়াবার জন্য পাঠিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রয়োজন ছিল এবং প্রয়োজনটা এ কারণে ছিল যে তারুণ্যের হাতে যাক একটা অংশ, এবং সে তারুণ্য আজকে যেমন অভিষেক হলো নতুন ভারতীয় ক্রিকেট দলের, তেমন অভিষেকের যে নাও হি ইজ দ্য অফিসিয়াল লিডার অফ পার্লামেন্ট অফ তৃণমূল কংগ্রেস। এটা প্রয়োজন নেই। সুতরাং খুশি এবং এসআইআর করবেন। এসআইআর দেখুন না কি হালটা হয়। প্রবিদ্যার কালকে প্রোগ্রাম দেখেছেন, প্রবিদ্যা তো বলেছেন যে মুখ খুলে মোদির অপছন্দের ব্যাপার, যে আমেরিকার সম্বন্ধে কোনো কথা বলা যাবে না, এটা মোদি ঠিক করে দিয়েছিলেন যে আমেরিকা নিয়ে কেউ কোনো কথা বলা, দলের কেউ মুখও খোলেনি। সেইখানে তিনি বিগড়ে গিয়ে বললেন যে আমেরিকায় সব বলছে এগুলো ঠিক না, সব ভুলভাল বলছে। এতে আমেরিকা আরো খুঁজবে। কেন বলবে না চন্দ্রবাবু নাইডু? কারণ তার রাজ্য থেকে বিভিন্ন ইঞ্জিনিয়ার হায়দ্রাবাদ থেকে, বা হায়দ্রাবাদ তো না, তার যে আলাদা যে জায়গাটা রয়েছে অন্ধ্র থেকে প্রচুর আমেরিকাতে রয়েছে এবং ব্যবসা করছে বহু মানুষ। চিংড়ি মাছ থেকে মাছ, অন্ধ্রের মাছ তো বিখ্যাত। আমি সবাই তো আমরা সকালবেলা যে মাছটা খাই তার অধিকাংশটাই অন্ধ্র থেকে আসে। অন্ধ্রের যে ফিশারিজ বিজনেস, কোটি টাকার আমেরিকার সঙ্গে ট্রানজাকশন, বলে 25% ট্যাক্স দিলে আমার রাজ্যের লোকগুলো তো না খেয়ে মরে যাবে। পেয়েছে নাকি আমেরিকাকে এমন খিস্তি মেরেছে চন্দ্রবাবু নাইডু যে মোদির একেবারে খাড়া হয়ে গেছে। করছেটা কি, আমাকে তো ডোয়াবে লোকটা দেখছি। জমে গেছে খেলা দাদা। আরো কিছু গল্প বাকি রয়েছে পেটে, বলবো সব পার্ট করে বলবো, শুধু নজরটা রাখুন। আর সবশেষে জানাই, এ ভারত আপনার, এ ভারত আমার, এ ভারত হিন্দুর, এ ভারত মুসলমানের, এ ভারত খ্রিস্টানের, এ ভারত শিখের, এ ভারত সবার। যারা ভারতের অন্তত একটা রেশন কার্ড রয়েছে তারপরে ভোটার কার্ড অমুক তমুক সেগুলো তো পরের কথা। রেশন কার্ড দেখাবেন, ভোট দিতে যাবেন। যে আটকাবে বুঝে নেব, কোর্ট অব্দি যাব। রেশন কার্ড দেখাবেন। এখন তো রেশন কার্ডের ছবি হয়ে গেছে। কি ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড দেখাবেন, পাসপোর্ট থাকলে পাসপোর্ট দেখাবেন, ড্রাইভার লাইসেন্স থাকলে তাই দেখাবেন। আপনার যদি ইয়ে থাকে, পাসবুক থাকে ব্যাংকের, তার মধ্যে যদি আপনার ছবি থাকে সেটা দেখাবেন। নিতে বাধ্য, ওর বাবা বাধ্য। এটা ইসির ক্ষমতা নেই যে কার নাম লিস্টে থাকবে আর কার নাম লিস্টে থাকবে না, এটাকে যাচাই করার দায়িত্বটা ইসির নয়। দেখুন না খেলাটা কোথা থেকে কোথায় যায়, আজ থেকে দেখুন। আর কিছুক্ষণ বাদে নজর করুন, 11টা থেকে চলবে দম। আর অভিষেক তার লিডার, বাংলাও এগিয়ে চলেছে একই গতিতে। অভিষেক আর ভারতীয় ক্রিকেট দলের আজ যেন মিলেমিশে একটা সার্বজনীন ভারতে পরিণত হয়েছে। জয় হিন্দ।